আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে। আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে। আওয়ামী লীগ ফিরে আসবে তার নিজের যোগ্যতায়। আওয়ামী লীগের ফিরে আসাটা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপের মধ্যে দিয়ে কি আসলে সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে? সাধারণ মানুষ বুঝতে পারতেছে না যে কি হইতেছে দেশে। ভিতরে অনেক বড় গন্ডগোল, আইনদের মধ্যে বিরাট গন্ডগোল লেগে গেছে। পুলিশের কাছে তাদের সেনা কর্মকর্তাদের হস্তান্তর করবে না। আমরা মরালি অ্যাটাক শব্দটা ইউজ করছি, মানে আমরা আমাদের সেনাবাহিনীর মনোবলের উপর অ্যাটাক করা হচ্ছে। এটা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য মরালি অ্যাটাক হিসেবে নিয়েছে। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে, আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন, কারণ কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি না। বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব পলাশ স্যার, তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য, শতভাগ, এখানে কোনো ভুল নাই। তিনি যেটা বলছেন বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে আমরা যা ভাবি বা বলি ঘুরাইয়া পেঁচাইয়া তিনি সরাসরি বলে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। গেল 5ই আগস্টের পরবর্তী এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে, আর সামনে খুব দ্রুত কাটবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে, হাদিয়াটা দিয়েও পড়তে পারে। কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেই আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে তাদের পিছনে কিন্তু দৌড়াচ্ছে। আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে। কারণ ওই দিন সার্জি যখন কোথায় গেলেন, ছাত্রদলের এক নেতা বলেন, ভাই আপনার পাশ থেকে আওয়ামী লীগের লোকগুলারে সরান। তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে। এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন। তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে, মানে বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রতকর, মানে পুলিশের জন্য। এখন ঘটনাটা আমি ব্যাখ্যা দিই। যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করার পরে এমন হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোন নেতা গেছেন তাকে ছোটাইতে, বিএনপির কোন নেতা গেছেন ছোটাইতে, এমনকি দুইজনও গেছেন এমন হয়েছে তাকে ছোটাইতে। তবে ওই ব্যক্তিগুলো কারা? স্বাভাবিকভাবে যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে, যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত, তিনি একটা ভুয়া মামলায় ফাঁসা গেছেন, সেই ক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে দুই একটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, এটা একটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটা যদি এই মামলাটা থেকে ছোটাই নেই, পুলিশ থেকে বের করে নিতে পারি, তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো, এরকম কিন্তু হয়। আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রতকর। তার বক্তব্য, পুলিশ গ্রেপ্তার করলে কোনো কোনো সময় তারা একসঙ্গে গিয়ে এর প্রতিবাদ করে, কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে, যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। আজকে আপনার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা, তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা, এটা আমরা জানি। যাই হোক, তো তার বক্তব্য, নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে। এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন? আসলে একজন পুলিশ অফিসারের এরকম সৎ হওয়া জরুরি। এরপর বলছেন, ক্ষমতায় গেলে সম্পদ বাড়ানোর সুযোগ থাকে, এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়, মানে বাধা। টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে, যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে। আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তো এই যে আলোচনা, অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন, জুলাই যোদ্ধারা ক্ষমা চাচ্ছেন, সামহাও এখন যে মানে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, সামহাও আস্তে আস্তে যে আওয়ামী লীগের ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বাস্তব। জুলাই আগস্টের অপরাধ এগুলো ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন, বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল, অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতের যাদেরকে দৌড়াইছে, তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকেই প্রতিশোধটা নিচ্ছেন, কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না। ওই বক্তব্যের মধ্যে একদম ভাই চেতনা, যারা চেতনার কথা বলেন নিজেরাও বহুত জায়গায় চেতনা হারাই ফেলছেন, এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন সময়। তো এই সকল ইস্যু থেকে আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে। মিষ্টি খাবে, মোয়া খাবে, রসমালাই খাবে, এরকম কিন্তু জামায়াত শুরু হচ্ছে। আর এটা আপনি চাইয়া চুইয়া এইসব ডায়লগ দিয়ে কোনো কিছু বন্ধ করতে পারবেন না, কারণ রাজনীতি ভিন্ন জিনিস। ক্ষমতায় যাইতে হবে, এত বছর পরে সুযোগ আসছে, সবাই ক্ষমতায় যেতে চায় যেভাবেই হোক। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে,
আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, সাথে অবশ্য এখনো 100 লোক নাই, কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন, কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন। এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন। প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম, আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা, তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে। এটা আমার দেখা এই প্রথম উদাহরণ, তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না। সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। একদিন হইতো, 2 দিন হইতো, কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হইছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট ডট ডট। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন। এবং এই যে কোটা না মেধা, মানে সার্জিস আলম রা যে কত একটা ভয়মুক্ত বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা। প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে, সংবাদের সূচনা অনুচ্ছেদে ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি পরিহার করা হলো। এখন সার্জিস আলম বলতে পারে যে তুই সাংবাদিক, তোর কত বড় সাহস, তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস, তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো। এই সার্জিস আলমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের। এবং মনে আছে সার্জিস আলম তো শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং যে সার্জিস আলমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলে টিকে থাকতে কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন, সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এবার সার্জিস আলম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে। সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ। সার্জিস আলমের ফেসবুক পেজে যদি যান গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন। তিনি খুব বক্তৃতা দিয়েছেন শুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ, চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে, কারণ সার্জিস আলম তো নির্বাচন করবেন। তিনি তো অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়েই তিনি ইলেকশন করতে পারেন এবং তিনি তো এমপি হবেনই। তো থালা হোক, ঘটিবাটি হোক, শাপলা হোক, যা দিয়ে কোনোদিন যদি নির্বাচন হয়, আর না হলে পঞ্চগড় তার বাপদাদার জায়গা, কাজে যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন। মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা, বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদামাটা। এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জিস আলমের। তো সার্জিস আলম সেই একই ভাবে, মানে তার মডেলটা একটাই, গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা এবং সেই গাড়িতে তার লোকজন বসিয়ে দিয়ে তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো এবং তার লং মার্চ হয়ে যাবে। তো এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটর সাইকেল বহর সাজিয়ে। এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সার্জিস আলমের এহেন জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না। তাদের পেজে সার্জিস আলমের এই লং মার্চ, পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না, সার্জিস আলম দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ওই যে সার্জিস আলমের বাপদাদার টাকায় ভাড়া করা মোটরসাইকেলে দুজন করে বসে আছেন, হেলমেট টেলমেট মাথায় নাই। তার মানে সার্জিস আলম পঞ্চগড়ে একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় না। মানে এরা হচ্ছে ভাগ দেওয়ার মুরাদ নাই, কিল মারার গোসাই। এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিশিয়েন্ট
করে তোলা যাবে, এরকম কোনো রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই। এদের আছে আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন, আমি যখন বক্তৃতা দিতে দাঁড়িয়েছি তখন বিদ্যুৎ চলে যায় কি করে, এই সার্জিস আলমকে জিজ্ঞেস করা দরকার। বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন, এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো 3 মিনিটও তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে শহরে গিয়ে বক্তৃতা দিলেন, তারপরে কেন চকরিয়ায়, কক্সেস বাজারে, গোপালগঞ্জে এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না? তাদের প্রশ্ন করা দরকার, তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে 100 লোককে তারা প্রাণের তাগিদে এনে হাজির করতে পারেন না? তাদের প্রশ্ন করা দরকার এগুলো। কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে 25-30টা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে? তাদের প্রশ্ন করা দরকার। 2টো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচনে দাঁড়ালে ভয় না দেখিয়ে, কলিজা ছেঁড়ার হুমকি না দিয়ে তারা আসলে ভোট পেয়ে, ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন। এই ছেলেগুলো, এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের? দেখেন, এই ডাকাতগুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙে চুরে ছারখার করে দেওয়া গেছে। এখন যেই সেনা প্রধানকে এতদিন বাপ ডেকেছেন, যেই সেনা প্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে পিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে, ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যাঞ্জাম লেগে গেছে। ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠিক যেমন ছাত্রলীগের সাদ্দামদের পায়ের কাছে ঘুরঘুর করে বেড়াতো সে আওয়ামী লীগ আমলে, ঠিক তেমনি এখন সেই দুর্দিনে আবার তাদের গলার আওয়াজ খুব ফুলে ফেপে উঠেছে। সার্জিস আলমরা ভাবছেন দেশের মধ্যে অনিশ্চয়তা যত বাড়ে তাদের জমিদার পুত্রগিরি দেখানোর সুযোগ বাড়ে তত। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, সামনে যদি 100 লোক প্রাণের তাগিদে জড়ো না হয় তাহলে দিনের পর দিন এই মব বাজি চালিয়ে যাওয়া খুব মুশকিল। কাজেই সার্জিস আলম কতদিন তার বাপদাদার টাকা খরচ করে কয়েকশো মোটরসাইকেল নিয়ে জনসভা করে বাংলাদেশে বেরিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। অনেকেই বলেন দিন ফুরিয়ে গেছে। আমার কেন যেন সার্জিস আলমের আজকের কথা শুনে মনে হলো তারা ভাবছেন সামনে বড় অস্থিরতা আসছে, তাদের